ঋতুর খাঞ্চা ভরিয়া এলো কি ধরনের সওগাত, নবীন ধানের আঘ্রাণে আজি অঘ্রাণ হলো মাত। গিন্নি পাগল চালের ফিরনি, তস্তরি ভরে নবীনা গিন্নি, হাসিতে হাসিতে দিতেছে স্বামীরে, খুশিতে কাঁপিছে হাত। শেরনি রাধেন বড় বিবি, বাড়ি গন্ধে তেলে স্মাত। হল্লা করিয়া ফিরেছে পাড়ার দস্যি ছেলের দল, ময়নামতির শাড়ি পরা মেয়ে গয়নাতে ঝলমল। নতুন পৈঁছি বাজু বন্ধ পরে, চাষা বউ কথা কয় না গুমরে, গাড়ি যান আর গাজির গানেতে সারা গ্রাম চঞ্চল। বউ করে পিঠা পুর দিয়া মিঠা, দেখে জিবে সরে চল। মিষ্টি পিঠাপুলির কথা শুনলেই মনে পড়ে যায় কবি নজরুলের এই বিখ্যাত অঘ্রাণের সাওগাত কবিতার কথা। কি অসামান্য রূপকল্পে ফুটিয়ে তুলেছেন গ্রাম বাংলার নবান্নের চালচিত্র, তাই না বন্ধুরা? নবান্নের শব্দগত অর্থ নতুন অন্ন, অর্থাৎ নতুন খাবার। এ সময় গ্রাম বাংলার উৎসবের বর্ষপঞ্জির শুরুটা হতো এই নবান্ন দিয়েই। কাঁচা সবুজ ধানের দানায় দানায় জমে থাকা সাদা দুধ এখন শুভ্র চালে রূপ পেয়েছে। এখন গ্রামে গ্রামে কুয়াশা ভেজা মাঠ থেকে সবুজ থেকে সোনালি হয়ে ওঠা সেই পাকা ধান কেটে আনার তোড়জোড় চলছে। গৃহস্থ বাড়ির উঠানে এই ধান মাড়াই মলন শেষে নতুন চালের ভাত আর পিঠাপুলি পায়েস হবে নবান্ন উৎসব। একসময় আকাশমণি, কপিলভোগ, কাজলা, কামিনী, কুসুমকলি, ঘৃতশাল, চন্দনচূড়া, চন্দ্রপুলি, চিনিসাগর, জটাশালী, জনকরাজ, জামাইভোগ, দাদখানি, দুধকমল, নীলকমল, পঙ্খিরাজ, পদ্মরাগ, হীরাশাল, মানিকশোভা, মুক্তাঝুরি, এমন সব বিচিত্র আর বাহারি নামের রকমারি ধানে সমৃদ্ধ ছিল এই দেশ। কার্তিক মাসের খাদ্যাভাব বা মঙ্গা গৃহস্থকে যতটা বিচলিত করত, অগ্রহায়ণে কৃষকের শস্য প্রাপ্তি তাকে ঠিক ততটাই আনন্দ দিত। আহারে বিহারে সেই আনন্দ ভাগ করে নেওয়ার উৎসবই হচ্ছে নবান্ন, যা একান্তই আমাদের জাতিসত্তার অংশ, দেশের প্রাচীনতম সর্বজনীন লোক উৎসবগুলোর একটি। তবে হ্যাঁ, নবান্ন কোনো ধর্মীয় আচার, ব্রত বা পূজা নয়, বরং রিচুয়াল বা লোকাচার বলা যেতে পারে। এই লোকাচার পালনের আবার আচার ভিন্ন ভিন্ন। বাংলার কৃষিজীবী সমাজে হিন্দু মুসলিম নির্বিশেষে সকলেই পালন করেন, যার যার সময় সুবিধা ধরে। নবান্নকে মূলত সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা ও কৃষক শ্রমিক সমাজকে ধন্যবাদ জ্ঞাপন এবং আগামী বছরে এদেশের সোনা ফলানো মাটিতে সোনালী ফসল প্রাপ্তির কামনায় নিবেদিত উৎসব হিসেবে অভিহিত করে থাকেন লোকসংস্কৃতি গবেষকরা। সোনা লোকে বলে সোনা সোনা নয় তত খাঁটি, বলো যত খাঁটি তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি রে আমার, বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি। সোনা 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 লোকে বলে সোনা সোনা নয় তত খাঁটি, বলো যত খাঁটি তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি রে আমার, বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি। আজকের নগর সভ্যতা দাঁড়িয়ে আছে কিন্তু কৃষি সভ্যতার উপর ভিত্তি করি। আমরা কোনো না কোনোভাবে গ্রামীণ জীবনের সঙ্গে এখনো সম্পৃক্ত, তাই না? তাই আজও নবান্নের পিঠা পুলি আমাদের রসনার বাসনাকে পরিতৃপ্ত করে। আর আজ সেই পরিতৃপ্ততা প্রাপ্তির মাস অগ্রহায়ণের স্বর্ণালী সকালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের প্রভাতী ম্যাগাজিন মহানগরের সবুজ প্রাঙ্গণে। আর আজ মহানগরে আপনাদের সাথে আছি আমি ফেরদৌস মনি এবং আমি লিয়াকত খান। ভোরের আলোর মাঙ্গলিক শুভেচ্ছা সকলকে। প্রিয় শ্রোতা, আজ শুক্রবার 7ই অগ্রহায়ণ 1431 বঙ্গাব্দ, 22শে নভেম্বর 2024 খ্রিস্টাব্দ, 19শে জামাতুল আউয়াল 1446 হিজরি, হেমন্তকাল। বন্ধুরা, আজ যাদের জন্মদিন, মহানগরের পক্ষ থেকে জানাই তাদের শুভেচ্ছা আর অভিনন্দন। শুভ জন্মদিন। বন্ধুরা, একটা ইতিহাসের কথা মনে করিয়ে দিই। 1757 সালে পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলার পতনের 100 বছর পর 1857 সালের 10ই জুন ভারতের মিরাট শহরে ইংরেজ শাসনের পতন ঘটানোর বিশ্বাস নিয়ে এদেশীয় সিপাহীরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহ করে। তখন দিল্লির মসনদে নামে মাত্র বাদশাহ ছিলেন সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। বিদ্রোহী সিপাহীরা দিল্লির লালকেল্লায় এসে তার আনুগত্য প্রকাশ করে স্বাধীনতার ঘোষণা দেন।
অনেক ইতিহাসবিদ মনে করেন এটাই ছিল উপমহাদেশের প্রথম স্বাধীনতা যুদ্ধ। 1857 সালের 10 মে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে শুরু হওয়া সেই বিদ্রোহ ক্রমে ক্রমে সমগ্র দেশে ছড়িয়ে পড়ে। 1857 সালের 22 নভেম্বর আজকের এই দিনে ঢাকার লালবাগ কিল্লায় বিদ্রোহ দেখা দেয়। ইংরেজ মেরিন সেনারা ঢাকার লালবাগের কিল্লায় অবস্থিত দেশীয় সেনাদের নিরস্ত্র করার লক্ষ্যে আকস্মিকভাবে আক্রমণ চালালে দেশীয় সিপাহীদের সাথে যুদ্ধ হয়। সেদিন সেই যুদ্ধে দেশের বহু সিপাহী নিহত হন। পরবর্তীতে আহত এবং পালিয়ে যাওয়া সিপাহীদের ধরে এনে সংক্ষিপ্ত কোর্ট মার্শালের মাধ্যমে তাদের দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ওই দিনে 11 জন সিপাহীকে ঢাকার সদরঘাট এলাকার ঢোকার মুখে কোর্ট কাছারির কাছে লক্ষ্মীবাজারের ঠিক মাথায় অবস্থিত ছোট একটা মাঠে এনে জনসম্মুখে ফাঁসি দেওয়া হয় এবং সেখানে কয়েকদিন ঝুলিয়ে রাখা হয়। ফাঁসি দেওয়া স্থানটি তখন আন্টাঘর ময়দান নামে পরিচিত ছিল। সিপাহী বিদ্রোহ দমনের কিছুদিন পর ইংরেজরা দিল্লির শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে ক্ষমতাচ্যুত করে তখনকার বার্মা, যা আজকের মিয়ানমারের রাজধানী রেঙ্গুনে নির্বাসন দেওয়া হয় এবং দিল্লি থেকে গরুর গাড়িতে চাপিয়ে পরিবার সহ সেখান থেকে তাদের পাঠানো হয়। 1862 সালে সেখানেই মৃত্যুবরণ করেন দুর্ভাগা সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। এদিকে ঢাকার সেনা সদস্যরা তাদের বিজয় স্মরণে ওই আন্টাঘর ময়দানে একটি স্মৃতিস্তম্ভ তৈরি করে যার নাম দেয় ভিক্টোরিয়া পার্ক। 1957 সালে সিপাহী বিদ্রোহের শতবর্ষকে পালন উপলক্ষে সেখানে একটি স্মৃতিসৌধ নির্মাণ করে ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট এবং মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের স্মৃতির উদ্দেশ্যে পার্কের নাম পরিবর্তন করে রাখা হয় বাহাদুর শাহ পার্ক। হ্যাঁ বন্ধুরা, আজ 22 নভেম্বর। 1857 সালের এই দিনে ঢাকার লালবাগ দুর্গে ইংরেজ নৌসেনাদের সঙ্গে দেশীয় সৈন্যদের সাথে সংঘর্ষে 41 জন দেশি সিপাহী ও 3 জন ইংরেজ নৌসেনা নিহত হয়েছিলেন। তাদের একটি অংশকে যে এলাকায় দাফন করা হয় তার নাম হয়ে যায় গোড়ে শহীদ। লালবাগের গোড়ে শহীদ প্রাথমিক বিদ্যালয়ে আর আজিমপুর এতিমখানার গোড়ে শহীদ মসজিদ সেই দিনের সাক্ষ্য বহন করে চলেছে। বন্ধুরা, চলুন আজকের এই বিশেষ দিনটিকে বিশেষভাবে স্মরণে রেখে আমরা এখন চলে যাই আমাদের আজকের অন্যান্য আয়োজনের দিকে, দেখি কি আছে সেখানে। বন্ধুরা, আজ আপনাদের জন্য আয়োজনে রয়েছে ঢাকার বিভিন্ন স্থানের অনুষ্ঠিতব্য অনুষ্ঠানের তথ্য নিয়ে আজকের ঢাকা, আছে বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে পর্ব জেগে ওঠা বাংলাদেশ, থাকছে ঢাকা মহানগরীর বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক পর্ব ভালো থাকুক আমার ঢাকা। এছাড়াও শুনবো যাত্রাপথের খবরাখবর নিয়ে শুভ যাত্রা এবং চেনা অচেনা ঢাকা, আর এরই মাঝে শুনবো গান। বন্ধুরা, শুরুতেই আজকের ঢাকা। চলুন মহানগরের আজকের দিনের কিছু অনুষ্ঠান সম্পর্কে খোঁজ নিয়ে আসি। এ সম্পর্কে তথ্য সাজিয়েছেন সাইফুল ইসলামের, পড়েও শোনাচ্ছেন শামীম খান শামা। শ্রোতা বন্ধুরা, আজ রাজধানীতে শিল্প সাহিত্য সংস্কৃতি বিষয়ক যেসব অনুষ্ঠান হবে জানিয়ে দিচ্ছি সেগুলোর খবর। সেই সঙ্গে জানিয়ে দিচ্ছি বিভিন্ন স্থানে আয়োজিত বিষয়ভিত্তিক মেলা ও হলিডে মার্কেট সংক্রান্ত কিছু তথ্য। বেইলি রোডে মহিলা সমিতি ডক্টর নীলিমা ইব্রাহিম মিলনায়তনে আজ মঞ্চস্থ হবে নাটক পোহালে সর্বরী। নাটকটি পরিবেশন করবে থিয়েটার। শুরু হবে সন্ধ্যে 6:30টায়। বিশ্ব সাহিত্য কেন্দ্রের উচ্চতর পাঠচক্রের 5 বছর পূর্তি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বাংলা মোটরে প্রতিষ্ঠানটির নিজস্ব মিলনায়তনে। আজ বিকেল 4টায় শুরু হবে এই অনুষ্ঠান, যা উন্মুক্ত থাকবে সবার জন্য। একক কনসার্টে আজ গান শোনাবে জনপ্রিয় ব্যান্ড দল জলের গান। কারণ বাজারে ঢাকা ট্রেড সেন্টারের 16 তলায় অ্যাটেনশন নেটওয়ার্কে সন্ধ্যে 6টায় শুরু হবে এই কনসার্ট। শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে গানে গানে সায়ান শিরোনামে কনসার্টের আয়োজন করেছে আজব কারখানা। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যে 6টায়। এ আয়োজনে টানা 2 ঘণ্টা গান শোনাবেন শিল্পায়ন। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে বডি অ্যান্ড দ্য ম্যাপ শীর্ষক চিত্র প্রদর্শনী চলছে ধানমন্ডি 27-এর বেঙ্গল শিল্পালয়ে। 10 জন শিল্পীর আঁকা শিল্পকর্ম নিয়ে এই প্রদর্শনী খোলা থাকবে বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত। এছাড়া দেশবরেণ্য চিত্রশিল্পী কাজী আব্দুল বাসেতের 72টি চিত্রকর্ম নিয়ে বৃষ্টিতে রোদের কণা শীর্ষক প্রদর্শনী চলছে বেঙ্গল শিল্পালয়ের কামরুল হাসান গ্যালারিতে। এই প্রদর্শনীও খোলা থাকবে বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত।
লালমাটির সি ব্লকের 2 নম্বর বাড়িতে গ্যালারি দ্য ইলিউশনসে চলছে 10 জন শিল্পীর আঁকা চিত্রকর্ম নিয়ে শ্রাবণের রঙে শীর্ষক প্রদর্শনী। এই প্রদর্শনী খোলা থাকবে সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত। অন্যদিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের সামনের প্রশস্ত সড়কের বসবে হলিডে মার্কেট। এখানে বেচাকেনা চলবে বিকেল 3টা থেকে রাত 11টা পর্যন্ত। একই ধরনের মার্কেট বসবে মতিঝিল আইডল স্কুলের সামনের সড়কেও। সাশ্রয়ী মূল্যে প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটার সুযোগ রয়েছে হলিডে মার্কেটে। সাপ্তাহিক ছুটির দিনে প্রিয়জনদের সঙ্গে নিয়ে উপভোগ করতে পারেন এসব আয়োজন, আর কেনাকাটা করতে পারেন স্বাচ্ছন্দ্যে। আর হ্যাঁ, যাপিত জীবনে প্রয়োজনীয় কেনাকাটার জন্য আজ যারা ঘরের বাইরে বের হবেন তাদের সুবিধার্থে জানিয়ে দিচ্ছি বাংলা বাজার, পাটুয়াটুলি, ফরাশগঞ্জ, শ্যামবাজার, জুরাইন, করিমুল্লাবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীর হাজিরবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গ্যান্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ির দক্ষিণ পশ্চিম অংশ, ওয়ারি, আহসান মজিল, লালবাগ, কোতোয়ালি থানা, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতিবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারি বাজার, চাংখারপুল, গুলিস্তানের দক্ষিণ অংশ। পূর্ণ দিবস বন্ধ থাকবে আজ। সুপ্রিয় শ্রোতা, আজকের ঢাকা এ পর্যন্তই। সাইফুল ইসলামের গ্রন্থনা ও শামীম খান শামার উপস্থাপনায় শুনলাম আজকের ঢাকা। প্রিয় শ্রোতা, এবার জুলাই এসেছিল 36 দিন নিয়ে। জুলাই 2024-এর 36টা দিন অন্য যে কোনো দিনের থেকে আলাদা। সময় যেন থমকে ছিল, তাই না বন্ধুরা? সেদিন স্বনির্ভর স্বাধীনচেতা জেনজির আত্মমর্যাদা সম্পন্ন ছাত্ররা ছিল প্রতিবাদ মুখর। প্রতিবাদের ভাষা হয়ে উঠেছিল যেন শব্দের চাবুক। দ্রোহযাত্রায় উত্তাল ছিল রাজপথ। 36 জুলাই অকুতভয়ে বাংলার মানুষ কারফিউ গুলি উপেক্ষা করে বন্দুকের নলের সামনে দিয়ে 1 পা 2 পা করে এগিয়ে গিয়ে ভেঙে ফেলে স্বৈরাচারের প্রচুর। শুরু হয়ে যায় আগস্ট, শুরু হয় আগামীর। বন্ধুরা, এবারের পর্ব জেগে ওঠা বাংলাদেশ, বৈষম্য বিরোধী আন্দোলনের উপরে ভিত্তি করে প্রামাণ্য প্রতিবেদন। পর্বটি গ্রন্থনা ও সাক্ষাৎকার গ্রহণ করেছেন মামুনুর রশিদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা মারাত্মকভাবে আহত হয়েছেন এবং তারা সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল এবং পুনর্বাসন প্রতিষ্ঠান, এখানে অনেকগুলো রোগীরা এখানে রয়েছেন। তো কথা বলবো তাদেরই একজন। ভাই, আপনার নামটা, পরিচয়টা ভাইয়া। আমার নাম মেজবাহুর রহমান। আমার পরিচয় হলো, আমার বাসা কুষ্টিয়াতে, কুষ্টিয়া জগতিতে। ব্রিটিশ এনভায়রনমেন্ট বর্গমারিতে জব করতাম অপারেটর হিসেবে, আর হলো নিজের অটো ছিল, সে অটোটা চালাতাম। এর ভিতরে আমি 5 তারিখে গুলি খেয়ে ঢাকা পঙ্গু হাসপাতালে আসি। এই যে 5 তারিখে গুলি খেলেন, কোথায় কিভাবে ছিলেন আপনি তখন? আমি তখন কুষ্টিয়া 0 পয়েন্টে ছিলাম, মজমপুর গেট যেটা বলে। অতর্কিত হয় মানে পুলিশ গুলি করে দেয়, ডাইরেক্ট গুলি করার কারণে আমার পায়ে গুলি লাগে, যার ফলে আমার 2টা হাড় ভেঙে যায় এবং পায়ের 2টা রক্তনালী ছেড়ে যায়, মেন রক্তনালী। ডাক্তার পা কেটে ফেলতেই বলেছিল আমার 3 জায়গা থেকে, কিন্তু যাই হোক আল্লাহ সহায় হয়ে আল্লাহ আসলে আমার পায়ে কোনো একটা মিরাকেল ঘটায়, হয়তো পাটা মাথায় রাখেছে। আপনার পরিবারের কারা কারা রয়েছেন? আমার একটা বড় ফ্যামিলি, আব্বু আছে, আম্মু আছে, আমার বড় বোন আছে যার হলো আসলে মাথায় সমস্যা, তো আমার বাড়িতেই থাকে। আমি আছি, আমার ওয়াইফ আছে, আমার 2টা বাচ্চা আছে, 2টা ছেলে আর কি। এই যে আপনি এখন বিছানায় আছেন, আপনার পারিবারিক কিভাবে তারা চলছে? পরিবারে আমার চালা একটু কষ্ট হয়ে যাচ্ছে। জামাত ইসলামী সংগঠন ওরা কিছু দিচ্ছে, চাউল ডাউল এগুলো কিনে দিচ্ছে। আর এই জায়গায় চিকিৎসা তো আলহামদুলিল্লাহ ফ্রিই পাচ্ছি, সরকার থেকেই দিচ্ছে। আর এই জায়গায় অনেক টাকাই খরচ হয়েছে। আর আমার একটু চলা একটু কষ্ট হয়ে যাচ্ছে আমার সংসারে, যেহেতু আমি কর্মক্ষম ব্যক্তি ছিলাম। আমার আব্বু বয়স অনেক, এখন সর্বশেষ আমার আব্বু কিছুই করতো না, অটো চালাতো না, কোনো কিছুই না, আমি অটো চালাতাম। এখন আমার আব্বু না পারে, একটু কিছু আর অল্প সময় অটো চালাচ্ছে আর কি, সে তো পারে না, তারপর চালাচ্ছে টুকটাক, যদি কোনো রকম সংসারে যদি হেল্প হয় সেজন্য। তো এখানকার ডাক্তার কি বলছে যে কতটুকু দিনের সময় লাগবে, কিংবা এরপরে তারা কি পদক্ষেপ নেবে? এই জায়গায় ডাক্তার বলছে যে হলো চিকিৎসাটা দেবে, তবে আপনার হয়তো সময় লাগবে। একটা ভেঙে গেছে হাড়, জয়েন হইতে সময় লাগবে, রিং পরাই দিয়েছে, তাতে 1 বছর সময় লাগবে এখনও। শ্রোতা বন্ধুরা, আমরা শুনছিলাম এই কর্মময় জীবনের থাকা এক যুবকের কথা। আমরা আশা করব এই সমস্ত মারাত্মক আহত রোগীরা
যাদের তার জীবন বিপন্ন করেও তারা কিন্তু এই আন্দোলনের মাঝে তারা ছিলেন, এবং তাদের আশু মুক্তি আমরা কামনা করছি এবং সফল জীবন আমরা প্রত্যাশা করে শেষ করছি আমাদের আজকের জেগে ওঠা বাংলাদেশ পর্ব। ঢাকা শহর, আমাদের প্রিয় শহর ঢাকা। ঢাকার রাজপথ, গুঞ্জন, সুবাস, খাবার আর চিন্তার সুবাতাস তৈরি করেছে আমাকে, আমাদের পুরো প্রজন্মকে। এই শহর বিপ্লবের, প্রতিবাদের। এই শহরেই থই থই বর্ষা নামে, শীত আসে, কুয়াশা মেখে, আবার এখানেই পলাশ আর শিমুলে রঙিন হয় বসন্ত। আমাদের প্রাণের শহর ঢাকা, যে শহর তার বুকে আমাদের মতো কোটি মানুষকে ঠাঁই দিয়েছে। কিন্তু সে কেমন আছে, কেমন থাকে, সে আমাদের নিয়ে জানতে ইচ্ছে করে, তাই না? চলুন বন্ধুরা, এখন শুনে আসি ঢাকার সুখ দুঃখ নিয়ে সচেতনতামূলক পর্ব ভালো থাকুক ঢাকা। রচনা শেলী সেনগুপ্তা, পাঠে আমিনা মণি। আমরা পার্ক বলতেই বেশিরভাগ ক্ষেত্রে শিশু পার্ককে বুঝি। এর পেছনে মূল কারণ হিসেবে কাজ করে সচেতনতার অভাব। অনেকে চারপাশের মানুষ কি বলবে এমনটা ভেবেও পার্কে যেতে চাইবেন না। এজন্য প্রয়োজন যথাযথ সচেতনতা। এছাড়া ব্যাপারটিকে সহজ আর স্বাভাবিক করে তোলার ব্যাপারও আছে। তাহলে পার্কে যাওয়ার ব্যাপারটি বয়স্কদের কাছে আর আলাদা বা বিশেষ কিছু মনে হবে না। অথচ সকল বয়সের মানুষের দরকার মুক্ত পরিবেশে কিছুটা সময় কাটানো। আমরা জানি বাচ্চারা খেলাধুলা করলে তাদের ৭৭ রকমের উপকার হয়। তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি হলো, প্রতিদিন আধ ঘন্টা খেলাধুলা করলে শিশুদের শরীরে ইমিউন সিস্টেম ভালো থাকে, মাংসপেশি সুগঠিত থাকে, স্থূলতা দূর হয়, রোদে খেলতে পারলে ভিটামিন ডি পায়, সামাজিক আত্মোন্নয়ন, আচরণগত পরিবর্তন, আত্মনিয়ন্ত্রণ, দ্বন্দ্ব সংঘাত নিরসন ও ব্যক্তিত্ব সম্পন্ন হতে শেখে। কিন্তু সুযোগ কোথায়? আমাদের প্রাণের শহর ঢাকাতে বসবাস করছে প্রচুর মানুষ। তাদের জন্য দরকার মুক্ত বায়ু। অথচ এই শহরের ৮২% ঢেকে গেছে কংক্রিটে। ২ দশক আগেও তা ছিল ৬৫%। বস্তুত এই নগরী ক্রমেই পরিণত হচ্ছে কংক্রিটের স্তূপে। হারিয়ে যাচ্ছে সবুজ। এতে রাজধানী ঢাকা কেবল প্রাকৃতিক সৌন্দর্যই হারাচ্ছে। এ অবস্থার পরিবর্তনে রাজধানীতে উন্মুক্ত স্থান ও গাছপালার সংখ্যা বাড়ানোর বিকল্প নেই। নতুন পার্ক তৈরির ফলে সেই চাহিদা কিছুটা হলেও পূরণ হবে। এজন্য দরকার ঢাকার পরিত্যক্ত মাঠগুলোর অংশ সংস্কার, সেখানে জনগণের যাতায়াত উপযোগী করে গড়ে তোলা, ঘাস লাগানো, পরিষ্কার পরিচ্ছন্ন ও পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা, পার্কগুলোর রক্ষণাবেক্ষণ, মাঠের মধ্যে ব্যাডমিন্টন কোর্ট তৈরি, ক্রিকেট পিচের ব্যবস্থা, ফুটবল খেলার জন্য মাঠ ও আলোর ব্যবস্থা করা, দায়িত্বশীল নিরাপত্তা প্রহরী নিয়োগ, বাউন্ডারি ওয়াল তৈরি, মাঠে বসার পর্যাপ্ত বেঞ্চের ব্যবস্থা, পরিত্যক্ত স্থাপনাগুলো সংস্কার, মাঠ ব্যবস্থাপনার জন্য মাঝে মাঝে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়। প্রশাসনে ২ ধরনের ব্যবস্থাপনার স্তর তৈরি করা, নীতি নির্ধারণী ও বাস্তবায়ন পর্যায়ে। সরকার, এনজিও, ক্রীড়া সংগঠন, স্থানীয় পর্যায়ের উদ্যোগ, ওয়ার্ড পর্যায়ে জনপ্রতিনিধিরাও দায়িত্ব পালন করতে পারেন। ঢাকার শিশু পার্কটি আরও সুন্দর করে সাজিয়ে তোলা দরকার। শুনলাম ভালো থাকুক আমার ঢাকা। বিষয় বিবেচনায় রম্য শব্দটি অর্থ মনোরম বা মজার। রম্য রচনা বলতে বাংলা সাহিত্যে বিশেষ এক শ্রেণীর রচনাকে বোঝায়। বলা যেতে পারে যে রচনায় জীবনের লঘু চপল বিষয়গুলোকে নিয়ে কৌতুক ভঙ্গিতে উপস্থাপন করা যায়। তবে এমন অনেক রচনারই মূলে থাকে সমাজের অসঙ্গতি তুলে ধরে মানুষের শুভবোধকে জাগিয়ে তোলা। হ্যাঁ বন্ধুরা, এবারের পর্ব রম্য কথন ঢাকা আমার ঢাকা। নাগরিক জীবনের নানান অসঙ্গতি নিয়ে রম্য কথনটি লিখেছেন তারিক মঞ্জুর, আর তা পাঠ করে শোনাচ্ছেন সুলাইমান খোকা। চলুন শোনা যাক ঢাকা আমার ঢাকা। কিছু মানুষ খুব গতিশীল, আবার কিছু মানুষ অতি ধীর। এই গতি আর ধীরতার মধ্যে কোনটি ভালো? আসুন একটু যাচাই করিয়া দেখি। গতিশীল বলিবেন কাহাদেরকে? কেহ কেহ ৯টার অফিসে ৮টায় উপস্থিত হন, তাহাদের নিশ্চয়ই গতিশীল বলা যাইবে। আবার ধরুন বিবাহের দাওয়াত কার্ডে লেখা রহিয়াছে আপ্যায়ন সময় রাত ৮টা। এখন যদি কোনো ব্যক্তি সপরিবারে সেই দাওয়াতে বিকাল ৫টায় গিয়ে হাজির হন, তখন ওই পরিবারকেও গতিশীল বলিতে হইবে। সুতরাং দেখা যাইতেছে গতিশীলতা কোনো ব্যক্তির নিজস্ব নয়, ইহা পরিবারের সকল সদস্যের সমষ্টিগত ব্যাপারও হইতে পারে। এইবার আসুন খুঁজিয়া দেখি ধীর মানুষ কাহারা। পরীক্ষার হলে সব উত্তর লেখিবার আগেই
অনেকের সময় শেষ হইয়া যায়, ইহাদেরকে ধীর বলা যাইতে পারে। আবার ধরুন গ্রীষ্মের ছুটিতে সপরিবারে গ্রামের বাড়িতে যাইব করিতে করিতে ছুটি শেষ হইয়া গেল, তখন সেই পরিবারকে ধীর আখ্যা দেওয়া যাইতে পারে। এখন আসি মূল প্রশ্নে, গতি ভালো না ধীরস্থির ভালো? গতি অনেক ক্ষেত্রেই দুর্গতির কারণ হয়। গাড়ি বেশি গতিতে চলিলে দুর্ঘটনা ঘটিতে পারে, তাহাদের জীবননাশের সম্ভাবনা। আবার তাড়াহুড়া করিয়া কাঁচের থালাবাটি ধুইতে গেলে দুই একটা ভাঙিতেও পারে, ইহাতেও ক্ষতি। আবার কিছু সিদ্ধান্ত দ্রুত লইতে গেলে ভুল হইয়া যায়, পরে আফসোস করিতে হয়। সুতরাং দেখা যাইতেছে গতি খারাপ। আবার ধরুন অলিম্পিকের 100 মিটার দৌড়ে প্রতিযোগী ধীর স্থিরভাবে দৌড়াইতেছেন, এই দৌড়ের ফলে কি হইতে পারে তা নিশ্চয়ই বুঝিতে পারিতেছেন। আবার ধরুন ট্রেনের সর্বোচ্চ গতি ঘন্টায় 80 কিলোমিটার। এখন যদি ট্রেন চালক সর্বোচ্চ 20 কিলোমিটার গতিতে ট্রেন চালান, তবে 3 ঘন্টার পথ 9 ঘন্টাতেও শেষ হইবে না। দেখা যাইতেছে ধীরের ব্যাপারটিও ভালো নয়। অগত্যা কি সিদ্ধান্ত লইবেন? খরগোশ আর কচ্ছপের গল্প নিশ্চয়ই পড়িয়াছেন। এক খরগোশ আর কচ্ছপ একদা দৌড় প্রতিযোগিতায় অবতীর্ণ হইয়াছিল। শেষ পর্যন্ত ধীরগতির কচ্ছপই জিতিল, দ্রুতগতির খরগোশ হারিল। ইহার মানে কি? ইহার মানে কি এই গতি মানুষকে পরাজিত করে? ভাবিয়া দেখুন তো, খরগোশ কি গতির কারণে পরাজিত হইয়াছিল? আর জীবনে জয় পরাজয়ই কি মুখ্য? সবচাইতে গতি বেশি কার জানেন? সবচাইতে বেশি গতি আলোর। এখন মানুষ কি চাইলেই আলোর গতিতে চলিতে পারিবে? পারিবে না। অথচ মানুষের কল্পনার গতি আলোর গতির চাইতেও ঢের বেশি। মানুষ মুহূর্তের মধ্যেই কল্পনায় চাঁদে চলিয়া যাইতে পারে, যেখানে খুশি সেখানে যাইতে পারে। আসলে কোনো কোনো কাজে গতি ভালো, আবার কোনো কোনো কাজে ধীরস্থির থাকা ভালো। সেটি নিজেকেই বুঝিয়া লইতে হইবে। খরগোশ বা কচ্ছপ কোনোটি আদর্শ উদাহরণ নহে। এই ক্ষেত্রে ভালো উদাহরণ হইতে পারে ঘড়ির কাঁটা। টিক টিক করিয়া ঘড়ির কাঁটা চলিতেছে আর চলিতেছে, কাহার গতি অগতির চিন্তা তাহার মাথায় নাই। নিজের কাজ নিজের গতিতে সে করিয়া চলিয়া যাইতেছে। আলোর গতি সবচাইতে বেশি, সেই গতিতে মানুষ চলিতে পারিবে না। তাহাতে কি? দেখুন তো, স্থির আলো কত সুন্দর। জোনাকির আলো দেখিয়াছেন? জোনাকির আলো এক জায়গাতেই মিটমিট করে, তবু সে কত দৃষ্টিনন্দন। ইহার মানে হইল স্থিরতাও মন্দ নহে। তাই বলি মানুষের জীবনে তারুণ্যের গতি যেমন প্রয়োজন, প্রৌঢ়ের স্থিরতাও তেমনি প্রয়োজন। বন্ধুরা, মহানগরের এবারের পর্ব চেনা অচেনা ঢাকা। মুড়াপাড়া জমিদার বাড়ি নিয়ে নিবন্ধটি লিখেছেন এবং পড়েও শোনাচ্ছেন ফয়সাল আহমেদ অনন্ত। নারায়ণগঞ্জের সর্বত্রই মেলে ইতিহাস ঐতিহ্যের ছাপ। জেলার প্রাণকেন্দ্র রূপগঞ্জে ইতিহাসের নীরব সাক্ষী প্রাচীন স্থাপত্য শৈলীর অনন্য নিদর্শন মুড়াপাড়া জমিদার বাড়ি তেমনি একটি ঐতিহাসিক স্থান। শীতলক্ষার কোল ঘেঁষা সবুজ শ্যামল গ্রাম মুড়াপাড়ায় জমিদার বাড়িটি আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। জানা যায় রামরতন ব্যানার্জি ছিলেন নাটোরের রাজার এক বিশ্বস্ত কর্মচারী। তার সততার পুরস্কার হিসেবে তিনি মুড়াপাড়া এলাকায় বেশ কিছু জায়গির লাভ করেন। 1889 সালে রামরতন ব্যানার্জি এখানে জমিদারি প্রতিষ্ঠা করেন। তার ছেলে বিজয়চন্দ্র ব্যানার্জি পৈতৃক সূত্রে জমিদারি পেয়ে তা অনেকাংশে প্রসার করেন। রামরতন ব্যানার্জি এর কাজ শেষ করে যেতে পারেননি। কাজ শেষ করেন তার নাতি জগদীশচন্দ্র ব্যানার্জি। 1909 সালে জগদীশচন্দ্র ব্যানার্জি এ বাড়ির কাজ সম্পন্ন করেন। তিনি এলাকার ক্ষমতাধর জমিদার হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন। জগদীশচন্দ্র ব্যানার্জি ছিলেন বিজয়চন্দ্র ব্যানার্জির বড় ছেলে এবং রামরতন ব্যানার্জির নাতি। আশুতোষ নামে তার আরও এক ভাই ছিলেন। বাবার বড় ছেলে হওয়ার সুবাদে জমিদার হন জগদীশচন্দ্র ব্যানার্জি।
৬২ একর জমিতে ৯৫টি কক্ষ বিশিষ্ট বিশালাকার দৃষ্টিনন্দন জমিদার বাড়িটি তৈরি করা হয়েছিল। প্রাচীন জমিদারদের রাজকার্য সহ বিভিন্ন কাজে এসব কক্ষ ব্যবহার করা হতো। ছিল নাচঘর, পূজা অর্চনার জন্য মন্দির, রাজকার্য পরিচালনার জন্য রাজকক্ষ, অতিথিশালা, কাচারিঘর, বৈঠকখানা। সদর দরজার সামনে দিয়ে বয়ে গেছে শীতলক্ষ্যা নদী। সে সময় যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম ছিল নৌপথ। সে কথা মাথায় রেখেই বোধহয় বাড়িটি নদীর তীর ঘেঁষে নির্মাণ করা হয়েছিল। উত্তর দক্ষিণে লম্বা ২ তলা একটি দালানকে কেন্দ্র করে বিশাল আয়তনের এই বাড়ি। হাতের বামে ২টি মন্দির, তার পেছনেই বিশাল আমবাগান। প্রান্তর পেরিয়ে গেলে বাঁধানো ৪টি ঘাট বিশিষ্ট একটি পুকুর। পুকুরের সামনেই খোলা সবুজ মাঠ, মাঠে আমবাগান ও সারি সারি ঝাউ গাছ। বন্ধুরা, এবারে শুনবো রবীন্দ্রসঙ্গীত অদিতি মহসিনের কণ্ঠে। চলুন শোনা যাক গানটি। আমি কান পেতে রই, আমি কান পেতে রই, ও আমার আপন হৃদয় গহন দ্বারে, বারে বারে কান পেতে রই, কোন গোপন বাসে কান্না হাসির গোপন কথা শুনি, বারে 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 কান পেতে রই। ভ্রমর শেখা হয় বিভাগে, নিভৃত নীল পদ্ম লাগি রে। ভ্রমর শেখা হয় বিভাগে, নিভৃত নীল পদ্ম লাগি রে। কোন রাতের পাখি গায়ে কাকি, সঙ্গী বিহীন অন্ধকারে, বারে বারে কান পেতে রই। বন্ধুরা, শুনলাম গান। চলুন এবার চলে যায় যাত্রাপথের খবরাখবর শুভযাত্রা পর্বে। প্রথমেই শুনি রেলপথের খবর। ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে মহানগর প্রভাতী ছেড়ে যায় সকাল ৭টা৪৫। সুবর্ণ এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে বিকেল ৪টা৩০। ঢাকা থেকে পারাবত এক্সপ্রেস সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায় সকাল ৬টা৩০ এবং দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে তিস্তা এক্সপ্রেস ছেড়ে যাবে সকাল ৭টা৩০। বন্ধুরা, মনে করিয়ে দিই, আজ শুক্রবার মেট্রো রেল আজকে বিকেল ৩টা৩০ থেকে রাত ৯টা৪০ পর্যন্ত চলাচল করবে। পথ চলতে অবশ্যই ট্রাফিক আইন মেনে চলবেন। জেব্রা ক্রসিং অথবা ফুট ওভারব্রিজ দিয়ে রাস্তা পার হবেন কেমন। আপনাদের যাত্রা শুভ হোক। বন্ধুরা, আজকের মহানগর অনুষ্ঠান প্রায় শেষের পর্যায়ে যাবার আগে বলি, দেশের আবহাওয়ায় শুরু হয়েছে ঋতু পরিবর্তনের খেলা। দিনের বেলা গরম আর রাতে হালকা শীতল ভাব। ঋতু পরিবর্তনের খেলায় তাপমাত্রা, আর্দ্রতার, ধুলোবালির তারতম্যে দেখা যায় নানান রকম অসুখ বিসুখের উৎপাত। তাই আমাদের সবাইকে হতে হবে সচেতন। এখন থেকেই নিতে হবে প্রতিরোধমূলক ব্যবস্থা। বাইরে থেকে ঘুরে আসলে হাতটা ধুয়ে ফেলবেন এবং ধুলোবালি থেকে রক্ষা পেতে মাস্ক পরবেন কেমন। বন্ধুরা, মহানগর থেকে বিদায় নিচ্ছি। তবে যাবার আগে জানিয়ে যাই, আজকের অনুষ্ঠানটির গ্রন্থনায় ছিলেন লিয়াকত আলী খান, উপস্থাপনায় ছিলাম আমিনা ফেরদৌস মনি এবং লিয়াকত আলী খান, প্রযোজনা সহকারী মোহাম্মদ আমিরুল ইসলাম, প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান, তত্ত্বাবধানে শাহনাজ বেগম, আর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ দুলাল হোসাইন।